এবার আমরা শিখব সমানুতা বা সমাণু। সমাণু জিনিসটা কি? এটার বাংলা নামটার মধ্যে আমরা এটার অর্থটা পেয়ে যাই। সমান অণু, অর্থাৎ কি অনুসংখ্যা সমান। তো সমাণুর সংজ্ঞাটার ক্ষেত্রে ব্যাপারটা হয় ঠিক এরকম যে এগুলা আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিকভাবে ভিন্ন। ঠিক আছে, আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিকভাবে ভিন্ন। তো আমরা যদি একটা উদাহরণ দেই, ঠিক এরকম C2H6O, তো এটার দুইটা হয় সমাণু, যেমন CH3CH2OH এবং আরেকটা হয় CH3OCH3। দেখো তো এটার মধ্যে দুইটা কার্বন আছে কিনা, একটা দুইটা হাইড্রোজেন তিনটা, দুইটা পাঁচটা, একটা ছয়টা, ওকে, অক্সিজেন একটা। দেখো তো সেম, আণবিক সংকেত সেম, অর্থাৎ কি আণবিক সংকেত একই এবং গাঠনিকভাবে, আণবিক সংকেত একই এবং গাঠনিকভাবে ভিন্ন। দেখো এখানেও দুইটা কার্বন আছে, হাইড্রোজেন তিনটা তিনটা, ছয়টা, অক্সিজেন একটা, সব সেম, কিন্তু গাঠনিকভাবে দুইটাই দুই রকম। একটা হচ্ছে অ্যালকোহল আর একটা কি ইথার। ওকে, তো সমাণু দুই ধরনের। তো এবার লক্ষ্য করো, সমাণু দুই ধরনের, একটা হচ্ছে কি গাঠনিক সমাণু এবং স্টেরিও সমাণু। গাঠনিক সমাণু আবার পাঁচ ধরনের। তো একটা হলো চেইন সমাণু, অবস্থান সমাণু, কার্যকরীমূলক সমাণু, মেটামারিজম, টোটোমারিজম। আর স্টেরিও সমাণু হলো জ্যামিতিক সমাণু বা সিস্টেন্স সমাণু, আর একটা হলো কি আলোক সমাণু। তো এবার আমরা শিখবো চেইন সমাণু। চেইন সমাণু জিনিসটা কি? চেইন সমাণুটা হলো অনেকটা এরকম, ধরো তোমাকে বলা হলো C4H10, এটা কি একটা অ্যালকিন। তো এই অ্যালকিন থেকে আমরা দুইভাবে আমরা এটা লিখতে পারি, যেমন CH3CH2CH2CH3। ঠিক আছে, তারপর হলো কি CH3CH3CH3। ওকে, তো এটার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করো, এইভাবে একটা শিকল গেল, আরেকটা গেল এভাবে, কিন্তু এখানে আবার একটা শাখা শিকল অবস্থান করতেছে। তো মেইন যে শিকলটা আছে, দেখো এটা একটা চেনের মতো, অর্থাৎ চেনের মধ্যে একটা শাখা থাকবে, আরেকটার মধ্যে কোনো শাখা থাকবে না। ঠিক আছে, দুইটা কিন্তু দুই রকম হয়ে গেছে, একটা হয়ে গেছে কি প্রোপেন, আরেকটা হয়ে গেছে কি বিউটেন। ওকে, তো দেখো চেন সমাণু জিনিসটা হলো ঠিক এরকম যে এখানে শাখাযুক্ত বা শাখাবিহীন অবস্থা দেখা যাবে। ঠিক আছে, কিন্তু এরা সবসময় কি একই গোত্রের যৌগ হয়ে থাকবে। যেমন দেখো এখানে চারটা কার্বন আছে, এখানেও চারটা কার্বন, এখানে আবার চারটা কার্বন আছে, কিন্তু শিকলটা এদিক সেদিক হওয়ার কারণে দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এটাকে বলা হবে কি চেইন সমাণু। তারপর আসে অবস্থান সমাণু। অবস্থান সমাণুটা আসলে হলো এখানে বিভিন্ন ধরনের বন্ডের যেই অবস্থান চেঞ্জ হয় সেটার কারণে আর কি পুরো ধর্মটাই চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো C4H8, তো এখানে দুইটা যদি থাকে তাহলে এখানে হবে, তো দেখো অবস্থান সমানুর ক্ষেত্রে যে জিনিসটা দেখো, এখানে ডাবল বন্ড আছে, কিন্তু এখানে ডাবল বন্ডটা একটু আগে আসলো, দেখো দুইটা কিন্তু দুই রকম হয়ে গেছে। এটার নাম কি বিউট 2 ইন, এটার নাম কি বিউট 1 ইন। দুইটা কিন্তু ধর্ম পুরোপুরি চেঞ্জ, অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে, এবং এটা কিন্তু সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে শুধুমাত্র এটার ধর্মটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বিউট 1 ইন আর বিউট 2 ইন, দুইটার ধর্ম কিন্তু দুই রকম। ঠিক আছে, তারপর অপশনে যদি আমরা আসি কার্যকরী মূলক সমাণু। তো দেখো কার্যকরী মূলক সমাণুটা হলো কার্যকরী মূলকের পার্থক্যের কারণে যে সমাণুর যে ধর্মটা চেঞ্জ হয় সেটাকে বলা হয় কি কার্যকরী মূলক সমাণু। দেখো এইটা আণবিক সংকেতটা C3H6O, কিন্তু এটা যখন আমি কার্যকরী মূলকে লিখি তখন কি হয়ে যায় দেখো তো, তিনটা তিন রকম হয়ে যায়। ঠিক আছে, তোমাকে যদি কেউ একজন বলে C3H6O, তখন তোমরা তিনজন ফ্রেন্ড থাকলে তোমরা বলবে কি তিনজন তিনটা অ্যান্সার দিবা, কিন্তু তিনোটাই কিন্তু সঠিক। ঠিক আছে, তো প্রথমটা দেখো, প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে কি অ্যালকোহল এবং কি অ্যালকিন দুইটা মিলে একটা যৌগ গঠন করছে। তারপরটা কি অ্যালডিহাইড, তারপরটা কি এটা কিটোন। ঠিক আছে, তো দেখো তিনটা তিন রকমের যৌগ ধর্ম গঠন করছে, যেগুলো ধর্ম পুরোপুরি চেঞ্জ। তো এটাকে বলা হয় কি কার্যকরীমূলক সমাণু। এবার আমরা শিখবো মেটামারিজম। তো মেটামারিজম জিনিসটা হলো অনেকটা এরকম যে জিনিসগুলো সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত,
কিন্তু এটার উভয় পাশে, এই পাশে এবং এই পাশে, যেই কার্বন সংখ্যা বা কার্বন পরমাণুর যে ভিন্নতা সেটা বিদ্যমান থাকবে এই পাশে এবং এই পাশে। ঠিক আছে, দুই পাশে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা দেখা যাবে। তো মেটামারিজমে যদি আমরা একটা উদাহরণ দিই, দেখো এখানে দুইটা যৌগ দেওয়া আছে। তো দুইটা যৌগের মধ্যে এটা কি C5H10O এর সমাণু দুইটা। তো দুইটার মধ্যে দেখো এই পাশে এবং এই পাশে দুই পাশে কি কার্বন পরমাণুর ভিন্নতা আছে। দেখো এটাও কিন্তু, এটা কি কিটোন, এটাও কিটোন, কিন্তু এই পাশে আছে তিনটা, এই পাশে আছে একটা, আবার এখানে এই পাশে দুইটা, এই পাশে দুইটা। তো দুই পাশে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা বিদ্যমান থাকবে কোথায়? মেটামারিজম। মেটামারিজম হয় কাদের কাদের? ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন। ইথার, কিটোন এবং 2 ডিগ্রি অ্যামিন। ইথার, কিটোন ও 2 ডিগ্রি অ্যামিনে সাধারণত মেটামারিজম লক্ষ্য করা যায়। দেখো এখানে আবার আরেকটা উদাহরণ দেওয়া আছে C4H10O। এটার আবার দুইটা প্রস্তুত হয়েছে, দুইটা যৌগ প্রস্তুত হয়েছে। তো দুইটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই পাশে দুইটা কার্বন, এই পাশে দুইটা কার্বন, আবার এই পাশে একটা, এই পাশে তিনটা। তো দেখো দুই পাশে কিন্তু কার্বন সংখ্যার একটা ভিন্নতা বিদ্যমান রয়েছে এই জায়গায়। তো যার কারণে কি এটার মধ্যে মেটামারিজম প্রকাশ পাইতেছে। এবার আমরা শিখবো টটোমারিজম বা গতিশীলতা। টটোমারিজম জিনিসটা সম্পূর্ণরূপে একটু অন্যগুলোর তুলনায় আলাদা। টটোমারিজমে যে জিনিসটা হয়, এখানে কিছু তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার আছে, তো সেগুলো আমরা শিখবো। টটোমারিজম হলো এমন একটা বিশেষ প্রক্রিয়া যেখানে কার্যকরী মূলকের যে কাঠামো এটা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্নভাবে গাঠনিকভাবে চেঞ্জ হয়ে যায়। তো একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন CH3C ডাবল বন্ড O, এখানে যদি হাইড্রোজেন একটা দিই, তো এটার মধ্যে দেখো, তো এটার মধ্যে যখন টটোমারিজম হবে সেখানে কি হবে? এখানে CH2 দিই আর এই হাইড্রোজেনটাকে একটু আলাদাভাবে লিখি। টটোমারিজমের ক্ষেত্রে যেটা হয়, জাস্ট যেই বন্ডগুলো বা পরমাণুগুলো থাকে সেগুলো একটু করে কি চেঞ্জ হয়ে যায়, একটা গতিশীলতার মধ্যে বিদ্যমান থাকে। যেমন এখানে একটা হাইড্রোজেন আছে, আবার এখানে ডাবল বন্ড আছে, তো এইগুলোর মধ্যে আসলে টটোমারিজমটা ঘটে থাকবে। তো যেটা হয়, কার্বন এবং হাইড্রোজেন এই দুইটার মধ্যে কি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য কার বেশি? কার্বনে বেশি। তো তড়িৎ ঋণাত্মকতা যার বেশি হবে সে কি করবে? ইলেকট্রন রেখে দিবে। তো ইলেকট্রন তার দিকে চলে আসবে। তো হাইড্রোজেন করবে কি? ইলেকট্রন কার্বনকে দিয়ে বা কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন রেখে হাইড্রোজেনকে কি করবে? H+ আকারে বের করে দিবে। ঠিক আছে, এখানে কি করবে? অক্সিজেন এবং কার্বন এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। তো অক্সিজেন কি করবে? কার্বন থেকে অক্সিজেন করবে কি? এই যে এখানে শেয়ারে যে দুইটা ইলেকট্রন আছে এখানে এবং এখানে দুইটা যে ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন করবে কি? অক্সিজেন নিয়ে নেবে। একটা তো অক্সিজেনের, আরেকটা হচ্ছে কার্বনের, এটা একটা সমযোজী বন্ধন। তো অক্সিজেন করবে কি? দুইটাই নিয়ে নেবে। তো দুইটা নেওয়ার পরে তার কি হবে? সে নেগেটিভিটি অর্জন করবে। আর এদিকে কার্বন করবে কি? দুইটা যেই ইলেকট্রন আছে সেই দুইটা যে ইলেকট্রন সে দিয়ে দিল, দেওয়ার কারণে সে কি করবে? সে কিছুটা পজিটিভিটি অর্জন করবে। আবার এদিকে এই কার্বন যে দুইটা ইলেকট্রন সে নিজের কাছে নিয়ে আসলো, তার কারণে সে কি হবে? সে কিছু নেগেটিভিটি অর্জন করবে। এখানে পজিটিভিটি, এখানে নেগেটিভিটি, আবার এখানে পজিটিভিটি, এখানে নেগেটিভিটি। তো কি করবে? এখানে এই হাইড্রোজেন এসে অক্সিজেনের সাথে যুক্ত হবে এবং এখানে যে নেগেটিভিটি, অর্থাৎ এখানে যে ইলেকট্রন দুইটা পাইছে, এই দুইটা ইলেকট্রন নিয়ে এই কার্বনের সাথে একটা সমযোজী বন্ড তৈরি করবে। জিনিসটাকে যদি আমি একটু সুন্দরভাবে বুঝাই, বড়ভাবে, CH2HC ডাবল বন্ড O। তো এখানে দেখো যেটা হবে, এই হাইড্রোজেনের যেই হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা ইলেকট্রন যে শেয়ার করে রাখছে, এই দুইটা ইলেকট্রন, তো হাইড্রোজেনের নেগেটিভিটি সবচেয়ে কম কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে। তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন দুইটা ইলেকট্রন কার্বন রেখে দিবে, রেখে দেওয়ার পর হাইড্রোজেন H+ আকারে এখান থেকে বের হয়ে যাবে। আর এখানে অক্সিজেন এবং কার্বনের মধ্যে যে এখানে এবং এখানে দুইটা ইলেকট্রন যে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, তো অক্সিজেন আর কার্বনের মধ্যে অক্সিজেন তো হচ্ছে বেশি 3.5 এর মতো। তো অক্সিজেন করবে কি? এই দুটো ইলেকট্রন সে নিজের কাছে নিয়ে নেবে। নেওয়ার পরে সে কিসে পরিণত হবে? O-এ। ঠিক আছে, মানে ও এই বন্ডের মধ্যে থাকবে কার্বনের সাথে, একটা বন্ড আর কি ভেঙে যাবে। দুটো ইলেকট্রন নিয়ে যাওয়ার কারণে এখানে এই কার্বনটা কি ধর্মে পরিণত হবে? কার্বন প্লাস। আর এখানে যেই ইলেকট্রনটা এই কার্বনটা নিয়ে নিল, তো এই কার্বনটা কিসে পরিণত হবে?
কার্বন মাইনাস, এই প্লাস এবং এই মাইনাস দুইটা যুক্ত হয়ে কি করবে, এখানে আরেকটা সমযোজী বন্ধন গঠন করবে। এখানে কার্বনের দুইটা বন্ড আর এখানে কিছুই নেই এই কার্বনে। আর এখানে যে হাইড্রোজেন প্লাস আছে, এই হাইড্রোজেন প্লাস অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে কি গঠন করবে, OH বন্ড। ওকে, তাহলে এটা কি তৈরি করবে, এটা একটা উভয়মুখী প্রক্রিয়া। তো এখানে যেটা হবে CH2 ডাবল বন্ড C ডাবল অক্সিজেন H, এখানে ডাবল বন্ড হবে না, H। ওকে, তো লক্ষ্য করো এখানে যেই যৌগ এখানে কিন্তু ঠিক মানে পুরোপুরি চেঞ্জ, দুইটা যৌগ কিন্তু সেম না। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি টটোমারিজম। তো টটোমারিজমের আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, এখানে আমরা আরেকটা উদাহরণ দেখলাম, এটা হচ্ছে অ্যামাইডো, অ্যামাইডো থেকে ইমিডল প্রস্তুত হবে। তো এটার ক্ষেত্রে যেটা হবে দেখো তো, এখানে এই নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন এবং আবার এদিকে নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন আছে। তো যেদিক থেকেই যাক না কেন হাইড্রোজেন একদিক থেকে গেলেই হলো। তো আমি ধরলাম এদিকে আছে একটা হাইড্রোজেন, ধরলাম এইভাবে। তো এখানে যেটা হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎচুম্বকতা বেশি, নাইট্রোজেনের। তার মানে কি নাইট্রোজেন কি করবে, দুইটা যে শেয়ারের যেই ইলেকট্রন আছে, দুইটা শেয়ারের ইলেকট্রন সে নিজে নিয়ে নেবে, নিয়ে করবে কি হাইড্রোজেনকে এখান থেকে বের করে দিবে। আবার এখানে অক্সিজেন আর কার্বনের মধ্যে তড়িৎচুম্বকতা কার বেশি, অক্সিজেনের। তাহলে অক্সিজেন কি করবে, এই দুটো ইলেকট্রন সে নিয়ে করবে কি, সে O মাইনাস আকারে O মাইনাস আকারে অবস্থান করবে। তো এখানে কি হবে, অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা যুক্ত হয়ে কি তৈরি করবে, OH। আর এখানে কার্বনের সাথে তো এটার বন্ড আছে। আর এখানে যে নাইট্রোজেন দুইটা ইলেকট্রন নিল, নাইট্রোজেন কি করবে, কিছুটা নেগেটিভিটি অর্জন করবে, এখানে কার্বন কিছুটা পজিটিভিটি অর্জন করবে। তো নেগেটিভ আর পজিটিভ এটা মিলিত হয়ে কি করবে, এখানে তারা একটা সমযোজী বন্ড সৃষ্টি করবে। এখানে নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন আছে, এখানে কার্বনের নাই, তাই সমযোজী বন্ড তৈরি করবে। তো কি তৈরি করবে তারা, সর্বশেষ NH ডাবল বন্ড C ডাবল বন্ড সরি COH, একটা বন্ড হবে এখানে NH2। ওকে, তারা কি প্রস্তুত করলো, NH ডাবল বন্ড COH এবং NH2, এটাকে কি বলা হয়, ইমিডল, ইমিডল গঠন।